আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পর হত্যা করা হয় ক্ষুধার্ত শিশুটিকে, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যানএক্সেপ্টেবল পডকাস্টে বলেন। ত্রাণ পাওয়ার কয়েক মিনিট পরই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় শিশুটি। অতিরিক্ত পানির ব্যবহার ইরানিদের জন্য এই মুহূর্তে সহনীয় নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে জার্মানি। গাজায় মানবিক সংকট এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে কিছু দেশের স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন জোহান ভাডেফুল কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার কোম্পানিগুলো গত এক সপ্তাহে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করেছে। ট্রাম্পের হুমকির পরই রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে ভারত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পর হত্যা করা হয় ক্ষুধার্ত শিশুটিকে, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা। গাজার শিশু আমির ত্রাণ পাওয়ার আশায় খালি লম্বা পায়ে হেঁটে এসেছিল সে। ত্রাণ পাওয়ার কয়েক মিনিট পর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় শিশুটি। মার্কিন সেনা বাহিনীর বিশেষ শাখার সাবেক এক কর্মকর্তা বর্ণনায় গাজার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই কর্মকর্তা গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন। অ্যান্টনি অ্যাগুইলার গত সোমবার আনএক্সপেক্টেবল পডকাস্টে বলেন, গত 28 মে দক্ষিণ গাজায় জিএইচএফ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের দায়িত্ব পালনের সময় তিনি নিজ চোখে শিশু আমির সহ অসংখ্য মানুষকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হতে দেখেছেন। অ্যাগুইলার বলেন, ছোট্ট আমির খালি পায়ে একটি ছেঁড়া জামা পরে আমার সামনে এসে দাঁড়ায়। তার হাড্ডিসার শরীরে থাকা ছেঁড়া ফাটা কাপড় যেন ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল। সে 12 কিলোমিটার পথ হেঁটে সেখানে এসেছিল। সেখানে পৌঁছানোর পর সামান্য যে খাবার উচ্ছিষ্ট পেয়েছিল সেজন্য সে আমাদের ধন্যবাদ জানাই। এগুইলার বলতে থাকেন, সে খাবারের প্যাকেটগুলো মাটিতে নামিয়ে রাখলো কারণ তখন আমি হাঁটু গেড়ে বসেছিলাম। তার হাত দুটো বাড়িয়ে আমার গলার দুপাশে রাখে। সেই হাতগুলো ছিল খুবই দুর্বল, হাড্ডিসার ময়লা, আর সেগুলো দিয়ে সে আমার মুখ ছুঁয়ে দেখে এবং আমাকে চুমু দেয়। ও আমাকে চুমু দিয়ে ইংরেজিতে বলে থ্যাংক ইউ। এরপর সে জিনিসগুলো নিয়ে তার দলের কাছে ফিরে যায়। এরপর ইসরায়েলি বাহিনী সেখানে উপস্থিত থাকা ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে থাকে। এগুইলার বলেন, তখন আমিরের দিকে মরিচের গুঁড়ার স্প্রে, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়া হয়। তার পায়ের কাছে ও আকাশের দিকে তাক করে গুলি চালানো হয়। সে ভয়ে দৌড় দেয়। ইসরায়েলি বাহিনীর গুলিতে সাধারণ মানুষেরা গুলিবিদ্ধ হয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন। আমির ছিল তাদেরই একজন। জাতিসংঘের তথ্য বলছে, বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ মে মাসের শেষ থেকে কার্যক্রম শুরু করার পর থেকে গাজায় খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান। অতিরিক্ত পানির ব্যবহার ইরানিদের জন্য এই মুহূর্তে সহনীয় নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বরে তেহরানে তীব্র পানির সংকট দেখা দিতে পারে। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরানে যদি আমরা পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হই এবং জনগণ সহযোগিতা না করে তাহলে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বাঁধগুলোতে আর পানি থাকবে না। ইরানের পরিবেশ সুরক্ষা সংস্থার পরিচালক শিনা আনসারি জানিয়েছেন, গত 5 বছর ধরে ইরান ব্যাপক খরা পরিস্থিতির মুখোমুখি, যার কারণে বিদ্যুৎ, গ্যাস এবং পানি সংকট বাড়ছে। গত 4 মাসে ভারী বৃষ্টিপাত 40% কমে গেছে। আনসারি আরো বলেন, টেকসই উন্নয়নের প্রতি অবহেলা ইরানকে এখন বিভিন্ন পরিবেশগত সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, যেমন পানি সংকট। প্রতিবেদনে বলা হয়, ইরানে অতিরিক্ত পানি ব্যবহার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তেহরানের 70% বাসিন্দা গড়ে 130 লিটারের বেশি পানি ব্যবহার করছেন। ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জার্মানি। ইসরায়েল ক্রমে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে জার্মানি। গাজায় মানবিক সংকট এবং ফিলিস্তিন রাষ্ট্রকে কিছু দেশের স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভ্যাডেফুল কথা বলেন। ইসরায়েল সফরের আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহান ভ্যাডেফুল বলেন, ইসরায়েল নিজেকে ক্রমে সংখ্যালঘু অবস্থানে আবিষ্কার করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলন বয়কট করেছে। এই ঘটনার দিকে ইঙ্গিত করে জোহান ভ্যাডেফুল
ভ্যাটিফুলে মন্তব্য করেন। জার্মানির ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হলেও ভ্যাটিফুল বলেন, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যেভাবে প্রকাশ্যে দখলদার ভূখণ্ড সংযুক্ত করার হুমকি দিচ্ছেন তা বিবেচনায় রেখে এখন ইউরোপের অনেক দেশ আলোচনার আগেই ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন সদস্য সহ 70 জনের বেশি ইসরায়েলি আইন প্রণেতা একটি প্রস্তাব পাশ করেন। এতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশ থেকে তার দেশের আমদানি করা পণ্যের নতুন পাল্টা শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে কিছু দেশের উপর উচ্চ হারে শুল্ক বসিয়েছেন তিনি। সিরিয়ার উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির নতুন শুল্ক হার 41%। 14 বছরের দীর্ঘ গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সদ্য উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে সিরিয়া। এ সময় দেশটির জন্য এক উচ্চ শুল্ক হার বড় আঘাত। পরের অবস্থানে রয়েছে লাওস ও মিয়ানমার। উভয় দেশের উপর 40% হারে শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত এশিয়ার অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যেসব দেশ আগে থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে। সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর 39% শুল্ক বসানো হয়েছে। এটি একমাত্র উন্নত অর্থনীতির দেশ যেটির উপর ট্রাম্প প্রশাসন এত উচ্চ হারে শুল্ক আরোপ করলেন। দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও। এদিকে কানাডার পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানালেন তার সহকর্মী প্রবাসী বাংলাদেশি এবং স্বজনেরা। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পাড়ি জমানো দিদারুল নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় জানাজা শেষে তাকে নিউ জার্সির টটোয়ার একটি বেসামরিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ব্রক্সের পার্কচেস্টার জামে মসজিদে জানালা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিস সহ বহু কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি। জানাজা ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং ব্যারিকেড বসানো হয়। জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুল ইসলামকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি উন্নীত করা হয়। এনওয়াইপিডির এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলা হয়, নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। কমিশনার জেসিকা টিস বলেন, দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি ন্যায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউ ইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তার ওপর। ট্রাম্পের হুমকির পরে রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে ভারত। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার কোম্পানিগুলো গত এক সপ্তাহে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করেছে। চলতি মাস থেকে রাশিয়ার তেল আমদানিতে সুবিধা সংকুচিত হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় শিল্প সূত্রে জানা গেছে, খবর রয়টার্সের। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত বর্তমানে সমুদ্র পথে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রেতা। তবে ভারতের রাষ্ট্রায়ত্ত 4টি প্রধান তেল পরিশোধন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, এইচপিসিএল,